বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি 2025-এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে রেলওয়ে গ্রুপ ডিতে আসা বিগত বছরের একটি জিকে প্রশ্নের সেট নিয়ে হাজির হয়েছি, তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও অবশ্যই কিন্তু এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা নিয়মিত ক্লাস করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সারনাথে বুদ্ধের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? সারনাথে গৌতম বুদ্ধ যে ধর্মপ্রচার করেছিলেন তাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, মহামস্তভিষেক, মহাপরিনির্বাণ, মহাধর্মচক্র প্রবর্তন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি মহাধর্মচক্র প্রবর্তন হবে সঠিক উত্তর। সারনাথে গৌতম বুদ্ধ যে প্রথম ধর্মপ্রচার করেছিলেন তা মহাধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, সোনালী রঙের মুগা রেশম উৎপাদনে বিশ্বের বৃহত্তম উৎপাদক ভারতের কোন রাজ্য? অর্থাৎ সোনালী রঙের মুগা সিল্ক বা মুগা রেশম উৎপাদনে বিশ্বের বৃহত্তম উৎপাদক সেটি কিন্তু ভারতে অবস্থিত। সেটি কোন রাজ্য? আসাম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আসাম রাজ্য। সোনালী রঙের মুগা রেশম উৎপাদনে বিশ্বের বৃহত্তম উৎপাদক হল ভারতের আসাম রাজ্য। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, প্রাচীন প্রস্তর বা প্যালিওলিথিক যুগ। এখানে কিন্তু প্রাচীন প্রস্তর যুগ না থেকে প্যালিওলিথিক যুগও দেওয়া থাকতে পারে, তাই অবশ্যই তোমরা মনে রাখবে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? অপশনগুলি রয়েছে পশুপালন, শিকার, কৃষিকাজ, মৎস্য আহরণ বা মৎস্য শিকার। তাহলে কোন অপশনটি সঠিক হবে? প্রাচীন প্রস্তর বা প্যালিওলিথিক যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শিকার। শিকার ছিল প্রাচীন প্রস্তর বা প্যালিওলিথিক যুগের মানুষের প্রধান জীবিকা। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, ভারতীয় সংবিধানের 340 নং ধারা কী বিষয়ে আলোচনা করে? ভারতীয় সংবিধানের 340 নং ধারা কী বিষয়ে আলোচনা করে? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, অনগ্রসর শ্রেণীর তদন্ত কমিশন হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 340 নং ধারা অনগ্রসর শ্রেণীর তদন্ত কমিশন বিষয়ে আলোচনা করে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? ভারতে ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? কবির, শঙ্করাচার্য, রামানুজ, এদের কেউ নন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রামানুজ। ভারতে ভক্তি আন্দোলনের অগ্রদূত বা পথপ্রদর্শক ছিলেন রামানুজ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ভিটামিন সি অন্য কী নামে পরিচিত? বা প্রশ্নটি এভাবেও আসতে পারে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন সি অন্য কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অন্য নাম বা রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন কে? ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন কে? চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লর্ড বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখা যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখা যায়? গোলকোন্ডা, হাম্পি, বিজাপুর, কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, হাম্পি হবে সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় কর্ণাটকের হাম্পিতে। অবশ্যই মনে রাখবে এই হাম্পি কর্ণাটকে অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো, বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? বলবন, শের শাহ, আকবর, আলাউদ্দিন খলজি। কোন অপশনটি সঠিক হবে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আলাউদ্দিন খলজি। বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রথম চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। অপশন ডি হবে সঠিক উত্তর। কোন মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? চারটে অপশন রয়েছে, দেখো, বাবর, হুমায়ুন, আকবর এবং শাহজাহান। এদের মধ্যে কে লালকেল্লা নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, শক যুগের প্রতিষ্ঠা কে করেন বা শক যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, কনিষ্ক, হর্ষ, বিক্রমাদিত্য। চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? শক যুগের প্রতিষ্ঠা কে করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে
শক যুগের প্রতিষ্ঠা করেছিলেন? পরের প্রশ্নটি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় কোন বন্যপ্রাণ সংরক্ষণটিকে? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় কোন বন্যপ্রাণ সংরক্ষণটিকে? বা আলাদাভাবেও কিন্তু এই প্রশ্নটি আসতে পারে যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, জিম করবেট ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এবারের প্রশ্ন দেখো, বলের এসআই একক কী? বলের এসআই একক কী? জুল, নিউটন, ডাইন, কোনোটিই নয়। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, নিউটন। বলের এসআই একক হলো নিউটন। পরের প্রশ্ন, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী এবং কপালকুণ্ডলা উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে তিনটি উপন্যাসের এখানে নাম রয়েছে, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী এবং কপালকুণ্ডলা, খুবই বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের লেখক কে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী এবং কপালকুণ্ডলা উপন্যাসের লেখক। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এখানে মনে রাখবে, তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 খ্রিস্টাব্দে, এবং এটি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, বিষুব দিনে নিচের কোন ঘটনাটি ঘটে? বিষুব দিনে নিচের কোন ঘটনাটি ঘটে? দিন বড় ও রাত ছোট, রাত বড় ও দিন ছোট, দিন ও রাত প্রায় সমান হয়, উপরের কোনোটিই নয়। কোন অপশনটি সঠিক হবে? আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা জানো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে। চলো আমরা পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? এখানে তার রয়েছে, এখানে কার হবে। তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আকবর। মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন তুলসীদাস। এরপরের প্রশ্ন, এবারের প্রশ্ন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম কিসের উপাদান বা কিসের সমস্থানিক? প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম কিসের উপাদান? হাইড্রোজেন, হিলিয়াম, আয়রন, কার্বন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, হাইড্রোজেন। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের উপাদান। আজকে আমরা 2013 সালে আসা জিকে এবং জিএসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, যেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 7-এর সমান। বিশুদ্ধ জলের পিএইচ মান হলো 7, তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বিশুদ্ধ জলের পিএইচ মান 7-এর সমান। পরের প্রশ্ন, খুবই একটি সহজ প্রশ্ন দেখো, গুগল হলো একটি ভাইরাস প্রোগ্রাম, সার্চ ইঞ্জিন, গেমিং স্টেশন, হার্ডওয়্যার। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সার্চ ইঞ্জিন। গুগল হলো একটি সার্চ ইঞ্জিন। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, 1984 খ্রিস্টাব্দের ভোপাল দুর্ঘটনা নিচের কোনটির ফলাফল? 1984 খ্রিস্টাব্দের ভোপাল দুর্ঘটনা নিচের কোনটির ফলাফল? পারমাণবিক দুর্ঘটনা, বায়োলজিক্যাল দুর্ঘটনা, রাসায়নিক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাসায়নিক দুর্ঘটনা। এখানে মনে রাখবে, 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনায় এক শিল্প কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড গ্যাস নির্গত হয়েছিল। এর ফলে প্রচুর প্রাণহানি ঘটে। এই ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে পরিচিত। অর্থাৎ অপশন সি, রাসায়নিক দুর্ঘটনা হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? বাদুড়, কাঠবিড়ালি, ক্যাঙ্গারু, ডাকবিল, প্ল্যাটিপাস। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডাকবিল প্ল্যাটিপাস। ডাকবিল প্ল্যাটিপাস নামে এক স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন দেখো, জল জমে বরফে পরিণত হয় ড্যাশ উষ্ণতায়? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? জল জমে বরফে পরিণত হয় কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়?
এখানে বন্ধুরা অপশন ডি 32 ডিগ্রি ফারেনহাইট হবে সঠিক উত্তর। জল জমে বরফে পরিণত হয় 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। এখানে মনে রাখবে 32 ডিগ্রি ফারেনহাইট এবং 0 ডিগ্রি সেলসিয়াস একই উষ্ণতা, তাই এখানে অবশ্যই তোমরা মনে রাখবে জল জমে বরফে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এখানে অপশন সি জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন। ভারতের পরিকল্পনা কমিশন যেটি 1950 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, সেই পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। অপশন সি হবে সঠিক উত্তর। ভারতে জন্মগ্রহণ করা কোন পদার্থবিদ অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেন? ভারতে জন্মগ্রহণ করা কোন পদার্থবিদ অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেন? সিভি রমন, সত্যেন্দ্রনাথ বোস, হোমি জাহাঙ্গীর ভাবা, নরিন্দর সিং কাপানি। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি নরিন্দর সিং কাপানি। ভারতে জন্মগ্রহণ করা পদার্থবিদ নরিন্দর সিং কাপানি অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের শহুরে জনসংখ্যা সর্বাধিক? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের শহুরে জনসংখ্যা সর্বাধিক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি তামিলনাড়ু। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের তামিলনাড়ু রাজ্যের শহুরে জনসংখ্যা সর্বাধিক ছিল। পরের প্রশ্ন, এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিচের কোনটি আধুনিক ভারতে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়? নিচের কোনটি আধুনিক ভারতে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়? 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয় হবে সঠিক উত্তর। আধুনিক ভারতে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে মনে রাখবে 1857 খ্রিস্টাব্দে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। তাই এখানে অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয় হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন দেখো, বায়ুর দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি? বায়ুর দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, উইন্ড গজ, উইন্ড ভেন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উইন্ড ভেন। বায়ুর দিক নির্ণায়ক যন্ত্রের নাম হলো উইন্ড ভেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হল, যজ্ঞসারী, শিমুখ, উপরের কেউ নন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি শিমুখ হবে সঠিক উত্তর। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। এবং এখানে অবশ্যই মনে রাখবে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে বন্ধুরা আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডিতে আসা 2013 সালের একটি প্রশ্নের জিকে এবং জিএস প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে নিয়মিত তোমরা গ্রুপ ডির জিকে, জিএস এবং রিজনিংয়ের ক্লাস কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।